প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো রয়েছে এবং মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমাদের পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছে এবং সুস্থ রয়েছে। তো তোমরা জানো যে প্রতি সোমবারই পরিসংখ্যান বিষয়টি তোমাদের সাথে আমার একটি ক্লাসের ব্যবস্থা করি। আমরা পরিসংখ্যান বিষয়ের উপরে আজকেও ব্যতিক্রম নয়, তবে কিছু কথা আমাদের আজকে বলতে হবে। দেখো, আমি শেষ করেছি, তোমার কি শেষ হয়েছে? না আমার শেষ তোমার শুরু, তাহলে মিলবে না। আমার শেষ, তুমি যদি শেষের কাছাকাছি এসে থাকো তাহলে মিলবে, বাট আমার শেষ তোমার শুরু, বিগিনিং অ্যান্ড এন্ডিং বিশাল তফাৎ। আর তফাতের মাত্রাটা যদি কাছাকাছি হয় তাহলে বুঝতে হবে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমরা সেদিন আলোচনা করেছিলাম যে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, এটা বলেছে শুধুমাত্র রিডিং পড়বে। দুই ধরনের প্রকাশিত পরিসংখ্যান আছে, একটি হলো সরকারি, কি আছে, আধা সরকারি এবং বেসরকারি, তাই না? সরকারি প্রতিষ্ঠান থেকে যে সমস্ত তথ্য আমরা সরবরাহ করি, যে সমস্ত তথ্য আমরা প্রচার করি, যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করি, সেগুলোকে আমরা সরকারি তথ্য বলি। যেখানে সরকার সমস্ত পৃষ্ঠপোষকতা করে, সরকার যেখানে অর্থ সহযোগিতা করে, কারিগরি সহযোগিতা দেয় এবং সকল প্রকার সহযোগিতার মূলে পেছনেই সরকার দায়িত্ব বহন করে, ভার বহন করে। আর বেসরকারি, যেটাকে আমরা প্রাইভেট বলি, একেবারে বেসরকারি, যেখানে সরকারি কোনো অনুদান নেই, বেশ যেমন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওনারা এগুলো করে থাকেন। ওনাদের পৃষ্ঠপোষক হয়তো বা কোনো বিদেশের কোনো টাকা অথবা অন্য কোনো থেকে আসে, উৎস থেকে আসে, এবং তারাও আমাদের এই দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের নারী, আজকে যেমন নারী দিবস, নারীদের উন্নয়নের জন্য ওনারা কাজ করে দেয়। বিভিন্ন এনজিওগুলো, সামাজিক সংস্থাগুলো, হ্যাঁ, এগুলো কাজ করে দেয়। সেটা হলো, দেখো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য তারা কাজ করে। একটি দেশের জনগোষ্ঠী যদি মূল ধারা থেকে একটু পিছিয়ে পড়ে বা অনেকখানি পিছিয়ে পড়ে, তাহলে তুমি বলতে পারবো না দেশ সঠিক পথে আছে এবং উন্নয়নের কথা তুমি চিন্তা করতে পারবো না। আমরা কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে চলে গিয়েছি। তাহলে এখানে কি আমাদের সমস্ত ইন্ডেক্সগুলো, অর্থাৎ উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে যে সমস্ত ইন্ডেক্সগুলো আমাদের সমৃদ্ধি লাভ করার দরকার ইন্ডেক্সে, সেই সমৃদ্ধিগুলো এসেছে বলেই আমাদের এই মধ্যম আয়ের দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে আমরা আহরণ করেছি। তো সেখানে সরকারের অবদান আছে, বেসরকারি সেক্টরের অবদান রয়েছে, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেখানে আধা সরকারি হলো ওইটাকে বলে যেখানে সরকার অনুদান দেয় এবং বেসরকারিতেও অনুদান আসে। এই বিভিন্ন, এখন তোমাকে বুঝতে হবে সরকারি সেক্টরগুলো কি কি এবং কোন কোন জায়গা থেকে আমরা তথ্যাদি পেয়ে থাকি, আবার বেসরকারি সেক্টরগুলো কি কি এবং আধা সরকারি সেক্টরগুলো কি কি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং কালীন সারি নিয়ে আমরা কথা বলেছি একেবারে সর্বশেষ অধ্যায়। কালীন অর্থ সময়, সময় সাপেক্ষে, সময়ের আলোকে কোনো তথ্যকে যদি উপস্থাপন করি তাহলে আমরা সময়ের দিক থেকে, সময়গত দিক থেকে আমরা তথ্যগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবো, পার্থক্য করতে পারবো, ভালো মন্দ বিচার করতে পারবো। এই সময়ের সাপেক্ষে কোনো তথ্যকে উপস্থাপন করার নাম হলো কালীন সারি। আমরা সেখানে বলেছি যে দুটি মডেল আছে, একটা হলো যোগ মডেল, আর হলো গুণন মডেল, যোজন মডেল আর হলো গুণন মডেল। তবে দুইটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মডেল হলো, ভালো হলো গুণন মডেল। কেননা
আমরা একটার পর আরেকটার প্রভাব চাই, তাই না? এখন এই কালেন্সারির মডেল দুটো, বাট উপাদান চারটি। উপাদান কি কি বলো, মনে আছে? আমরা পড়িয়েছিলাম, সেটা হলো দীর্ঘকালীন প্রবণতা, তারপর কি রীতিগত ভেদ, অনিয়মিত ভেদ, চক্রক্রমিক ওঠানামা। এগুলো আমরা বলেছি রীতিগত ভেদ কেন দরকার, দীর্ঘকালীন প্রবণতা আমরা কীভাবে কাজ করি, ইরেগুলার মানে অনিয়মিত ভেদগুলো কি, তারপর আমরা বলছি চক্রক্রমিক উত্থান পতনটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এই দীর্ঘকালীন প্রবণতা থেকে আমরা নির্ণয়ের জন্য অনেকগুলো পদ্ধতি আছে। সেটার মধ্যে ছিল আমাদের মুক্ত হস্ত রেখা পদ্ধতি, যে পদ্ধতি আমরা রেখাচিত্র অঙ্কন করে লেখচিত্র অঙ্কন করে বোঝাতে পারি। আরেকটা বলেছিলাম আদাগড় পদ্ধতি, আরেকটা বলছিলাম 40 গড় পদ্ধতি, আরেকটি বলছিলাম ন্যূনতম বর্গ পদ্ধতি। আমরা দুইটার কথা বলেছিলাম যে দুইটা থেকেই আমাদের পরীক্ষায় বেশি আসে, একটা হলো আদাগড় পদ্ধতি এবং আরেকটা হলো 40 গড় পদ্ধতি। আমরা আদাগড় পদ্ধতিটা আবার একটু রিপিট করি। দেখো, আদাগড় পদ্ধতির মাধ্যমে তুমি যদি কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে আদাগড় কি। তথ্য সারিকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়ে প্রথম অর্ধেকের জন্য এটি গড় নির্ণয় করা, আর গড় তো তোমরা জানো, গড় কীভাবে নির্ণয় করে, তথ্য মানগুলোকে যোগ করে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে প্রথম অর্ধেক নিয়ে একটি গড় নির্ণয় করা হবে, দ্বিতীয় অর্ধেক নিয়ে আরেকটি গড় নির্ণয় করা হবে। তাহলে এইগুলোকে আদাগড় পদ্ধতি বলে। এখন আমরা এই কোশ্চেন করি, বা তোমরা সেই কোশ্চেনগুলো কখনো বলো না যে স্যার আদাগড় পদ্ধতিতে সময়ের কোনো আছে কি না, রেস্ট্রিকশন আছে কি না। অবশ্যই রয়েছে। এখন মোট তথ্য সংখ্যা যদি জোর হয়, তাই না, সময় যদি জোর হয়, বছরের সংখ্যা যদি জোর হয়, যেমন 4টা 6টা 8টা 10টা 12টা 15টা এইভাবে যদি হয়, তাহলে তুমি এই সময়কে অর্ধেক অর্ধেক ভাগ করতে পারো এবং এখানে তোমার কোনো অসুবিধা হয় না। তাহলে হবে কি, তুমি 8 বছরের কথা চিন্তা করো, 4 বছর অর্ধেক করলা, বাকি 4 বছর অর্ধেক করলা, 4 বছরের জন্য একটি গড় নির্ণয় করলা, আর বাকি 4 বছরের জন্য আরেকটি গড় নির্ণয় করলা, হয়ে গেল। এখন তথ্য যদি 5টা হয়, 3টা হয়, হ্যাঁ 7টা হয়, 9টা হয়, তখন তো আসলে তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করা যায় না। হ্যাঁ করা যায়, তবে মধ্যবর্তী বছরটাকে স্থির ধরে একেবারে ফিক্সড ধরে ওই বছরটার উপরে অর্ধেক আর ওই বছরটার নিচে অর্ধেক নিয়ে আমরা তথ্যগুলোকে 2 ভাগে ভাগ করে আমরা গড় নির্ণয় করতে পারি। আমি দুইটা একটু পাশাপাশি দেখাবো। ধরো 2015, 16, 17, 18, 19, 20, 1 2 3 4 5 6। এখন মনে করো ধানের উৎপাদন ছিল বিঘা প্রতি, হ্যাঁ বিঘা প্রতি, তাই না। এখন মনে করো ছিল 10 মণ, 12 মণ, 15, 18, 22, 25। আরেকটা আমরা উদাহরণ দিচ্ছি। মনে করো 2016, 14, 15, 2016, 17, 18, 19, 20, 1 2 3 4 5 6 7। এখন এখানেও ধানের উৎপাদন ওই বিঘা প্রতি লিখলাম না। মনে করো এখানে ছিল 15, 18, 20, 22, 25, 28, 30 মণ। এখন এখানে যদি আমরা বলি আদাগড় পদ্ধতিতে কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করো, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে এই 3টাকে যোগ করে অর্ধেক করলাম, এই 3টাকে যোগ করে অর্ধেক করলাম। এখন কি বললাম, 10 যোগ 12 যোগ 15 ভাগ কত 3। তাহলে এখন এইটা বসবে কোথায়,
আমরা বলছি যে কোনো একটি বছরের মাঝামাঝি অথবা বছরের সোজা বসে। তাহলে এখন এই 3 বছরের মধ্যে একটি মাঝামাঝি বছর পাওয়া গেছে, সুতরাং এই বছরের অ্যাগেনস্টেই বিপরীতেই আমরা গড় মানটা বসাবো। তাহলে কি হবে বলো? 10, 12, 15 ভাগ কত? 3। অনুরূপভাবে 18, 22, 25 ভাগ 3। এখানে একটু পার্থক্য দেখো। তাহলে এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই মধ্যবর্তী বছরটাকে আমরা ফিক্সড করে এই 3টাকে আমরা করলাম। তাহলে 15, 18, 20 ভাগ 3 এই বছরের অ্যাগেনস্টে বসালাম। এখানেও 25, 28, 30 ভাগ 3। দেখো এই বছরের বসালাম। এখন কথা হলো আমরা আরেকটি উদাহরণ আমরা এখানে দেব, সেটাকে আমরা কোথায় দেব? কোথায়? এখানে লিখি। 3টা উদাহরণের মাধ্যমে আমরা আধা গড় বসাব। এখন এইখানে যদি আমরা বলি 2015, 16, 17, 18, 2014, 2013, 1, 2, 3, 4, 5, 6, 19, 20। তার এখন দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বছর আছে। তার আমরা যদি এইখানে ধরো 5, 7, 10, 12, 14, 18, 20, 22। এখন এইটাকে আমরা আধা গড় বানাতে চাই। তাহলে আধা গড় বানাইতে হলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 4টাকে যোগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। এই 4টাকে যোগ করে 4 দ্বারা ভাগ করে গড় নির্ণয় করতে হবে। তো এখন মানটা বসাবো কোথায়? তাহলে দেখো এখানে ছিল 3 বছর, ফলে মাঝামাঝি একটি বছর আমরা পেয়েছি। এখানেও মধ্যবর্তী একটা বছরকে ফিক্সড করে যখন আমরা অর্ধেক অর্ধেক করলাম, তখন ওই গড় মানটা বসানোর জন্য একটি মধ্যবর্তী বছর পাওয়া গেছে। কিন্তু দেখো যখন 8 বছর হলো, তখন এই অর্ধেকের জন্য আর এই অর্ধেকের জন্য কিন্তু আমরা মাঝামাঝি কোনো বছর পাচ্ছি না। তার মানে হলো এই 4টা যোগ করে 4 দ্বারা ভাগ করে যে গড় মানটা পাবো, সেই গড় মানটা আমরা কোনো বছরে অ্যাগেনস্টে বসাতে পারছি না। কেননা বছর হলো 4টা, 1, 2, 3, 4। যখন পাওয়া যাবে না, তখন ওর মধ্যবর্তী একটি জায়গা বের করতে হবে যেখানে গড়টা আমরা বসাবো। তার মানে এই 4টা যোগ করে যে গড় পাবো তা 1, 2, 3, 4, এই 4 বছর 2, 2 ভাগ করে মাঝখানে বসাতে হবে। অনুরূপভাবে আমরা যদি 1, 2, 3, 4 করি, তাহলে এখানে এই গড় মানটা বসাতে হবে। যেমন 14 যোগ 18 যোগ 20 যোগ 22 ভাগ কত? 4। কারণ এই 4 বছরের জন্য যখন আমরা নির্ণয় করলাম, তখন মধ্যবর্তী বছর বলতে কোনো বছর আমরা পাই নাই। ফলে আমাদের একটি জায়গা খুঁজে বের করতে হয়েছে, যে জায়গাটায় আমরা গড় মানটা বসালে মাঝামাঝি হবে এবং সমান ভাগে বিভক্ত হবে। তাহলে দেখো 1, 2, 3, 4, তাহলে 4টা বছরের মাঝামাঝি হলো এই জায়গাটা, যে জায়গাটায় গড় মান বসালে এখানেও 2টা এখানেও 2টা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটা চিত্র অঙ্কন করব, গ্রাফ অঙ্কন করব, সেটা যে কোনো একটা দিয়ে দেখালেই হবে। সেটা হলো একদিকে সাধারণ ধারা আর একদিকে তোমার কালীন ধারা। এখন এইটাকে আমরা বলছি এক্স অক্ষ, এটাকে বলছি আমরা ওয়াই অক্ষ। এক্স অক্ষে যদি উৎপাদন বলি আর ওয়াই অক্ষে যদি সময় বলি, হবে না? না, আমরা এক্স অক্ষে সময় দেব আর ওয়াই অক্ষে আমরা উৎপাদন দিব। তা দেখো সময়টা কত সাল বলো? 2000 আছে কত? 2014, 15, 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত, তাই না? উৎপাদন কত?
সর্বনিম্ন আছে 15। তাহলে আমরা যদি বলি 15, 20, 25, 30, তাহলে আমাদের উৎপাদন আছে সর্বোচ্চ 30 পর্যন্ত না। এখন দেখো 14 সালে তোমার উৎপাদন ছিল 15, একটি ফোঁটা দাও। 15 সালে ছিল তোমার 18, 16 সালে ছিল তোমার 20, 17 সালে ছিল 22, 18 সালে ছিল 25, 19 সালে ছিল 28, 20 সালে ছিল তোমার 30। এখন এটা যোগ করো। এটা কিন্তু পেয়েছি, কালীন ধারা পেয়েছি সময়ের সাপেক্ষে তথ্যকে উপস্থাপন করে। এখন এইখানে আমরা বসাবো গড় মানগুলো। এখন এই গড় মানটা পাইছো তুমি কোন সালের এগেনস্টে? 18 সালের এগেনস্টে, তাই না? তাহলে কত পেয়েছো দেখো, 15, 18, 33 আর 20, 33 আর 20 কত? 53, 53 ভাগ 3 ইকুয়াল টু 3 একে 3, 3 4 12, 3 3 9, এই টাইপের আর কি। 14.33 কোন বছর এগেনস্টে পেয়েছো? হ্যাঁ 15, 14-15 সালে। তাহলে গড় মান কত পেয়েছো বলো? 14.33, এই হলো 15, তাহলে 14.33 হয়তো বা এইখানে আসবে। তো আর একটা গড় কত দেখো, আমরা আর একটা গড় কত পেয়েছি? আর একটা গড় পেয়েছি, আমরা যোগ করি। আমরা যদি যোগ করি তাহলে কত আসে? 25, 30, 55 আর 28, 83। হ্যাঁ 83কে ভাগ করো 3 দ্বারা, 83 ভাগ 3, 3 দুগুণে 6, 2, 3 7 21, আর আছে কত? ওই 6 বা 6 7। তাহলে এইটা কত আমাদের? 19 সালের এগেনস্টে বসবে 27.6, 19। এই হলো 25, 26, 27। দেখো এখানে এই যোগ করো, দেখো তাহলে দেখো তুমি একটা পেয়েছো। এই মানগুলো সময়ের সাপেক্ষে বসিয়ে যে তোমার উৎপাদন ছিল সেই মানগুলো বসিয়ে তুমি একটা সারি পেয়েছো, এইটাকে আমরা সাধারণ ধারা বলি। আর আধা গড় পদ্ধতিতে যে গড়গুলো পেয়েছো তা আবার ওই বছর এগেনস্টে বসিয়ে আরেকটি ধারা পেয়েছো, এটাকে আমরা বলি কালীন সারি। সুতরাং এইভাবে আমরা তথ্যগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করে সাধারণ ধারা বা কালীন সারির যে তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। ওকে, আজকে আমরা 40 গড়টা গত সপ্তাহে একটু দ্রুত পড়িয়েছিলাম, আজকে আমরা বলবো। দেখো কালীন আধা গড়ের সাথে 40 গড়ের পার্থক্য হলো একটাই, এখানে সময় উল্লেখ থাকে না তুমি কত বছরের জন্য আধা গড় পদ্ধতি ব্যবহার করবে বা আধা গড় পদ্ধতির মাধ্যমে কত বছরের জন্য আমরা কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করব সেটা বলা থাকবে না। তোমাকে দেখেই বুঝতে হবে যে আমার যে আধা গড় পদ্ধতির যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব। সেটা যদি মোট বছর জোর হয় অর্ধেক অর্ধেক করা যাবে, আর যদি জোর বছরের মধ্যেও যেমন অনেক 6টা থাকলে 3 3 করা যায়, 60টা থাকলে একটা বছরকে মধ্যবর্তী বছর ধরে তথ্যগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তারপরে অর্ধেকের জন্য একটি গড় নির্ণয় করতে হয়, বাকি অর্ধেকের জন্য আরেকটি গড় নির্ণয় করতে হয়। এভাবে আমরা আধা গড় পদ্ধতির মাধ্যমে কালীন সারির সাধারণ ধারা এবং কালীন ধারা আমরা নির্ণয় করতে পারি। আর 40 গড় পদ্ধতি হলো বছর উল্লেখ থাকবে, সেটা তোমাকে 3 বছরের জন্য বলতে পারে, 4 বছরের জন্য যদি বলে, 5 বছরের জন্য যদি বলে, তোমাকে সেভাবে সময়টাকে মাথায় রেখে সেই কাজগুলো করতে হবে। আর
সাধারণ ধারা মানে আমরা যেটা আদাগর পদ্ধতি বলেছি, আদাগর পদ্ধতিতে সেই সময়টা উল্লেখ থাকে না, নিজের গরজ থেকেই নিজের বিবেক থেকেই কনসেপ্টটা খাটিয়ে অঙ্কটা করতে হয়। যেমন আমরা যদি বলি 3 বছরের জন্য কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করো। 40 নং গড় পদ্ধতিতে এখানে 3 বা আমরা 4 বছর দুইটাই করে দেই। এখানে আমরা ওই যে তোমার লেখচিত্র অঙ্কন করব। তাহলে সেখানে যদি আমরা বলি বছর 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এটা কিন্তু গত ক্লাসে করিয়েছিলাম। এখন যদি উৎপাদন বলি সেটা ধানের উৎপাদন বলতে পারো, অন্য কিছু গমের উৎপাদন বলতে পারো, অ্যাজ ইউ উইশ। এখানে যদি আমরা বলি 5, 7, 8, 10, 11, 13, 16, 18, 20 দেশ। এখন তুমি 3 বছরের জন্য করো। 3 বছরের জন্য 3 বছরের জন্য 40 নং গড়। আর এটাকে যদি আমরা বলি 4 বছরের জন্য 40 নং গড়। ওকে, তাহলে দেখো গড় মানে হলো তত্ত্বের সমষ্টি ভাগ মোট তত্ত্ব। 3 বছরের জন্য এই তিনটে যোগ করো, 3 দিয়ে ভাগ করো, বসবে মাঝামাঝি বছরের এগেনস্টে। তাহলে কত আসবে বলো? 5 + 7 + 8 ভাগ কত? 3। এখন শেষ পর্যন্ত তোমাকে 3 3 3 3 করে যেতে হবে এ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তত্ত্ব থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা 3 বছর নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কাজটি চালিয়ে যাব। আর যখন দেখবো আমি আর 3 বছরের তত্ত্ব পাচ্ছি না তখন আমরা স্টপ করে দিব, তাই না? এখন উপর থেকে একটা ছেড়ে দিতে হবে। আবার এখান থেকে করো 7 + 8, এবার ধরতে হবে নিচ দিয়ে একটা, এই এবার একটা ছেড়ে দাও 8 + 10 + 11 ভাগ 3, এবার একটা ছেড়ে দাও 10 + 11 + 13 ভাগ 3, আবার একটা ছেড়ে দাও 11 + 13 + 16 ভাগ 3, আবার একটা ছেড়ে দাও 3 + 16 + 18 ভাগ 3, আবার একটা ছেড়ে দাও 16 + 18 + 20 ভাগ 3, আবার একটা ছেড়ে দাও। তাহলে 18 আর 20 আছে, আর নিচে তথ্য নেই, সুতরাং কাজটা এখানেই বন্ধ হয়ে গেল। তাহলে আমরা 40 নং গড় যে বছরের জন্য বলবে ওই বছর শুরু থেকে আমরা শুরু করব। 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, এবং উপর থেকে আস্তে আস্তে একটা করে ছেড়ে নিচ থেকে একটা ধরে এভাবে বছর মিলিয়ে আমরা গড় বছরগুলো নির্ণয় করব, গড় মানগুলো নির্ণয় করব। এই যেমন আবারও বলছি 5 + 7 + 8, একটা ছেড়ে দাও, 3 বছর নেওয়া হয়ে গেল ভাগ 3, আবার ছেড়ে দাও একটা 7 + 8 + 10, আবার ছেড়ে দাও 8 + 10 + 11 ছেড়ে দাও, এভাবে। এখন আমরা 4 বছরের জন্য যদি করি তাহলে দেখো 3 বছরের জন্য আমরা সরাসরি মধ্যবর্তী বছর পেয়ে গেছি, কিন্তু 4 বছরের জন্য তুমি মধ্যবর্তী বছর পাচ্ছ না। এই যে 4 4, ফলে তোমাকে এই বরাবর বসাতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে করি এই, তাহলে কি করব বলো? 5 + 7 + 8 + 10 ভাগ কত? এবার 4, পরেরটা কোথায়? এই, তাহলে একটা ছেড়ে দেব
7 যোগ 8 যোগ 10 যোগ 11 ভাগ কত 4। এবার আরেকটা ছেড়ে দেব, তাই না? এবার বসাবো এখানে, তাহলে কত বলো? 8 যোগ 10 যোগ 11 যোগ 13 ভাগ 4। আবার আমরা একটা ছেড়ে দেব, তাহলে কত এবার? হ্যাঁ, 8 ছেড়ে দিয়েছি, 10 যোগ 11 যোগ 13 যোগ 16 ভাগ কত 4। আবার একটা ছেড়ে দেব, এবার আসবো আমরা 11 যোগ 13 যোগ 16 যোগ 18 ভাগ 4। এবার আমরা ছেড়ে দেব কি 13 যোগ 16 যোগ 18 যোগ 20 ভাগ 4। এরপর আর পাচ্ছি না, কেননা এরপর যদি 16 থেকে নেই আর নিচে আর 4টা বছর নেই, ফলে এখানে আমাদের কাজটা শেষ করতে হবে। এভাবে করে আমরা 3 বছরের জন্য বলি, আর 4 বছরের জন্য বলি, আর 5 বছরের জন্য বলি। আমরা 40 পদ্ধতির মাধ্যমে কালীন শ্রেণীর সাধারণ ধারা নির্ণয় করব। এখন গ্রাফ অঙ্কন করলেই তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে উৎপাদন, সরাসরি উৎপাদন বসিয়ে একটি কালীন শ্রেণী নির্ণয় করবে। এবং তুমি যে কয়টা গড় পেয়েছো, 1 2 3 4 5 6 7টা গড় পেয়েছো, এই 7টা গড়, এই দেখো, এটা মনে করে এটা কালীন শ্রেণী আমরা অঙ্কনই করলাম, এভাবে করে অঙ্কন করলাম। এখন কোন বছর এগেনস্টে তুমি পেয়েছো? 15 16 জনের গড়টা পেয়েছো, ওখানে বসাও। 18 16 জনের যেটা পেয়েছো বসাও, 17 জন, এভাবে করে আর একটা এভাবে পাবে। তাহলে দেখো একই লেখের মধ্যে আমরা দুইটা, একটা সাধারণ ধারা, একটা কালীন ধারা আমরা নির্ণয় করে কালীন শ্রেণী আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা বলেছি এবং শেষ হয়েছে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম পত্রটা আমরা শেষ করেছি। এখন আমি বলবো যে আমি যে অধ্যায়গুলো নিয়েছি, পড়িয়েছি, সেটা ছিল বিস্তার পরিমাপ, ছিল সংশ্লেষ নির্ভরণ, ছিল বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, এবং আজকে কালীন শ্রেণী। আর ওই ম্যাডাম পড়িয়েছিলেন প্রথম অংশের বর্ণনা, সেখানে আমিও কিছু কথাবার্তা বলেছি। গণসংখ্যা নির্বাচন তৈরি করা, কেন্দ্রীয় প্রবণতা এবং পরিহার। জানি না আমরা শেষ করতে পারলেও তোমরা কতটুকু শেষ করতে পেরেছো একমাত্র তুমি জানো আর বিধাতা জানেন। যেহেতু তুমি যদি আমার টাচে থাকতে, ক্লাস করতে পারতাম সরাসরি, তাহলে বুঝতে পারতাম তোমার কোথায় প্রবলেম আছে। এবং আমি বলেও দিয়েছিলাম আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, কোথাও যদি বোঝার ব্যাপার থাকে তাহলে তোমরা সরাসরি মেসেঞ্জার গ্রুপ ঢুকে বা অনলাইনে ঢুকে আমাদেরকে বলতে পারো, আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এবং আশা করছি তোমরা সেটা করছো, কিন্তু হয়তোবা আমাদের সাথে ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, তাই না? অনেকে ঘুমায় সারা রাত, মোবাইল চালিয়ে একেবারে আজানের পরে ঘুমায়, সারাদিন ঘুমাবে, আবার নিশাচরের মতো রাত্রে জেগে পড়ার টেবিলে বসবে। পড়ার টেবিলে বসার বইয়ের আড়ালে একটি মোবাইল থাকে। প্রযুক্তি ভালো, সেই প্রযুক্তি কখনো মানুষের জন্য অন্তরায় হয়, মানুষের জীবনকে বাধাগ্রস্ত করে। আমরা সেই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলেই বইয়ের মাধ্যমে টেবিলে বসার চেষ্টা করব। তো যাই হোক, অনেকগুলো ক্লাস তো আমরা নিয়েছি রে বাবা, তোমরা অস্বীকার করতে পারবে না। দেখো আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি যে অধ্যায়গুলো পড়িয়েছি সেখানে আমি প্রত্যেকটা জিনিস, যেমন আমরা যখন বিস্তার পড়িয়েছি, সেই বিস্তারের মধ্যে আমি এক একটা পরিমাপ
বর্ণনা করেছে এবং সাথে সাথে একটা অঙ্ক করিয়েছে। যেমন আমি পরিসরের কথা বলি, পরিসরের সাথে সাথে পরিসর কিভাবে আমরা ব্যবহার করি তাত্ত্বিক ক্ষেত্রে বা ব্যবহারিক ক্ষেত্রে, সেটা আমরা দেখিয়েছি যে পরিসর কী জিনিস। যখন আমরা গড় ব্যবধান করলাম, একটা অঙ্ক থিওরি লিখে একটা সূত্র দিয়ে সাথে সাথে কিন্তু আমরা অঙ্কটা করিয়ে দিয়েছি। এরপর অনুরূপভাবে আমরা যখন চতুর্থক ব্যবধান, আমরা বিবিধাঙ্ক, পরিমিত ব্যবধান করেছি, তখন প্রত্যেকটা থিওরির সাথে একটা করে অঙ্ক দিয়েছি, তাই না? এখন তোমাদের প্রয়োজন যদি হয় অবশ্যই আমরা ক্লাস নিতে বাধ্য এবং আমাদের অধ্যায়গুলোকে আমরা আবার যেখানে যার প্রবলেম সেটা আমরা শুরু করব। তবে আমি কথা দিয়েছিলাম যে আমার অধ্যায়ে বিস্তার, সংশ্লেষ, নির্বরণ, কালীন সারি এবং বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আর যদি না থাকে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পরীক্ষাটা আমি আর একটু আলোচনা করব। আজকে সেই আলোচনার অংশ হিসাবেই আমরা পরিঘাত, বঙ্কিমতা আর সুচালতা, এটা একটু আমরা বলবো। আমি বারবার বলি খাতায় লেখার চেয়ে মাথায় লিখতে হবে। খাতার বিদ্যা ছিঁড়ে যায়, আর মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, আমাদের মাথার বিদ্যা, সেটা কখনোই আমরা ডিস্ট্রয় করে দেই না, সেটা আমাদের সংরক্ষিত থাকে। ঠিক জায়গা মতো তুমি আঘাত করবে, তোমার বিদ্যাগুলো একেবারে মুখের সামনে চলে আসবে, হ্যাঁ আমি এগুলো পারি। তা আমরা বলেছিলাম যে মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কবিরও মানুষ, একটা মহিলা সেও মানুষ। আজকে নারী দিবসে পুরুষ আমরা নাম দিয়েছি জেন্ডার ডিসক্রিমিনেশন করে, বাট পুরুষ আর মহিলা বলেছি, কিন্তু পুরুষ আর মহিলা আমরা কিন্তু সবাই মানুষ। হয়তো কখনো কখনো আমরা নাম দ্বারা তাদেরকে আলাদা করি, চিহ্নিত করি, নিজেদের মধ্যে একটু পার্থক্য বোঝানোর চেষ্টা করি, অথবা জেন্ডার ডিসক্রিমিনেশন করে আমরা নারী পুরুষকে আলাদা করেছি। নারী পুরুষ আলাদা করেই আমরা ওখানে ক্ষান্ত হয়ে থাকিনি। আমি তোমাকে ওই 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 এই 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 আসো, এই আসো, এটা বললে তুমি সাড়া দিবে না। তাহলে আমরা অনুভব করেছি যে না, মানুষেরও আরেকটি আলাদা পরিচয় দরকার, সেটা কি তার নাম দরকার। আমি যদি কবিরকে কবির বলে ডাক দিয়ে এবং শুনতে পাই, অবশ্যই সাড়া দেবে। আমি যদি বলি এই মানুষ, এই মানুষ, এই মানুষ, সব মানুষ তাকাবে, কোন মানুষ? কেউ আমার কাজে এগিয়ে আসবে না। সুতরাং আমি যদি স্পেসিফিকভাবে তাকে নাম ধরে ডাকি অথবা নাম দিয়ে তাকে প্রকাশ করি, তাহলে কিন্তু সে আমার কথা শুনবে এবং আমার কাছে চলে আসবে। পরিজ্ঞাত তেমনি একটি অধ্যায়, তোমাকে নাম দিয়ে চিনতে হবে। পরিজ্ঞাতকে এই 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 পরিজ্ঞাত এটা বললে হবে না, কোনটা কোন পরিজ্ঞাত সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমার পরিজ্ঞাত তোমার জন্য কঠিন হবে না। আর তুমি যদি এই এই করে সময় খরচ করে দাও, তাহলে আজীবন এই 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 চলবে, কিন্তু পরিজ্ঞাত আর বোঝা হবে না। সুতরাং তোমাকে বুঝতে হবে, চিনতে হবে। আলতাফ স্যারকে চিনতে হলে আলতাফ স্যারের চেহারা, তার গঠন, চুলের কালার, গায়ের কালার, উচ্চতা, এইগুলো দিয়ে চিনতে হবে তার একটি নামের মাধ্যমে। আমি যদি হেঁটেও যাই, তুমি দূর থেকে বলবে স্যারে যাচ্ছে অমুক স্যার। আর যদি 10 জন স্যার যার, তুমি যদি ঢোল পিটাও এই স্যার, এই স্যার, এই স্যার, কেউ সাড়া দেবে না। কিন্তু 10 জনের ভিতর থেকে একজনকে যদি ডাক দেওয়া দেয় স্পেসিফিকভাবে স্যার, তখন বলো কি বাবা বলো তোমার সমস্যাটা, স্যার এই সমস্যাগুলো, তাই না? তাহলে এই 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 শব্দগুলো পরিজ্ঞাতের ক্ষেত্রে যায় না। পরিজ্ঞাতের ক্ষেত্রে তোমাকে চিনতে হবে, জানতে হবে, তাহলে পারবে। আমরা বলেছিলাম পরিজ্ঞাত হলো কোনো তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়, বা আমি লিখি কোনো তথ্য সারির প্রতিটি মান হতে
গাণিতিক গড় বা অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের r-তম ঘাত মানে পাওয়ার বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। দেখো আমরা দুইটা শব্দ ব্যবহার করেছি, এই দুইটা শব্দের অর্থ যদি বুঝতে পারো, প্রয়োগ যদি বুঝতে পারো, তাহলে তুমি অঙ্কটা পরিঘাত বুঝতে পারবে। একটা বলছি গাণিতিক গড়, আর একটা বলছি গাণিতিক গড় ব্যতীত। ধরো গাণিতিক গড় এক্স বার, আর গাণিতিক গড় ব্যতীত বলতে পারো এ বি সি ডি যে কোনো ধ্রুবক। প্রশ্ন আসতে পারে, স্যার এক্স বারও তো ধ্রুবক, তাহলে আপনি এ আর এক্স বারের মধ্যে পার্থক্য কেন করছেন? এক্স বারকে আপনি ধ্রুবক বলছেন, এটাকে আপনি ধ্রুবক বলছেন, তাহলে কেন এক্স বার এবং এর মধ্যে আপনি পার্থক্য তৈরি করছেন, বিভ্রান্তি তৈরি করেছেন? হ্যাঁ, বিভ্রান্তি তৈরি করাই আমার খেলা, আর এই বিভ্রান্তির মধ্যে থেকে বুঝে নেওয়াটাই তোমার কাজ। আমি খেলা শুরু করব, তুমি ঠেলা সামলাবে। কি করে? তোমার মস্তিষ্ককে সজাগ করতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আমরা বলছি গাণিতিক গড় বা গড় ব্যতীত যে কোনো মান, সেটা এ হতে পারে, বি হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, নিউমেরিক্যাল যে কোনো ভ্যালু হতে পারে, যাকে আমরা গাণিতিক গড় বলবো না। অ্যালফাবেটিক্যাল যে কোনো সিম্বল হতে পারবে, যাকে আমরা গাণিতিক গড় বলবো না। কেননা এই এক্স বার ধ্রুবক বললেও তাকে নির্ণয় করার নিয়ম তোমাকে মানতে হবে, তাকে নির্ণয় করতে তোমাকে যে কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এ তুমি একটা ধরলা, আমি আর একটা ধরলাম, আরেকজন আরেকটা, খুশি মতো যে যেটা ধরে, যে যার মাধ্যমে পার পেয়ে যেতে পারে তার ব্যাপার। কিন্তু তোমাকে একটি তথ্য দিয়ে যদি গড় বের করতে বলে, আমাকেও যদি বলে, আরেকজনকেও যদি বলে, তাহলে তোমার নিয়ম আর আমার নিয়ম এক। তোমার গড় যে পদ্ধতিতে হবে, আমার গড় একই পদ্ধতিতে হবে। এখানে ধরাধরির কোনো কারবার নেই, ধরাধরির কোনো ব্যাপার নয়। কিন্তু এই ধ্রুবক ধরতে হলে তুমি একরকম ধরবে, আমি একরকম ধরবো, এটা এক হওয়ার কথা নয়। এখন বলতে পারবে, স্যার একে কি আমরা গাণিতিক গড় বলবো? হ্যাঁ, কাছাকাছি, প্রকৃত গড় নয়, এটাকে অ্যাচুম মিন বলে, অনুমিত গড় বলে। অনুমিত গড় হলো ওই গড়টা যেটা হয়তো বা গড়ের কাছাকাছি আমরা ভাবতে পারি, কিন্তু সেটা প্রকৃত গাণিতিক গড় হতে পারে না। তাহলে এক্স বার এবং এ কে ব্যবহার করে আমরা পরিঘাত পেতে পারি। যেহেতু দুইটা মেথডই আমরা পরিঘাত নির্ণয় করি, এজন্য পরিঘাতকে এই দুইটা পদ্ধতির কারণে গাণিতিক গড় বা গড় ব্যতীত অন্য যে কোনো মানের কথা বলার কারণে আমরা পরিঘাতকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি শোধিত পরিঘাত, বা কেন্দ্রীয় পরিঘাত। 2 নম্বরে বলছি আমরা কাঁচা পরিঘাত
বা অশোধিত পরিঘাত। তা দেখো, গাণিতিক গড়কে ব্যবহার করে যে পরিঘাত আমরা পাই তাকে আমরা শোধিত পরিঘাত বলি। আর গাণিতিক গড়ের বাহিরে গিয়ে যে কোনো ধ্রুবক থেকে যে পরিঘাত আমরা পাই তাকে আমরা অশোধিত পরিঘাত বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে সংজ্ঞাটা পরিঘাতে লিখিয়ে দিয়েছি, আমি যে সংজ্ঞাটা তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম, এর মাধ্যমে তুমি দুইটা পরিঘাতকে আলাদা করতে পারো। শোধিত পরিঘাতের সংজ্ঞাটা লিখতে পারো, অশোধিত পরিঘাতের সংজ্ঞাটা লিখতে পারো। তাহলে কিভাবে লিখবে দেখো, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শোধিত পরিঘাত বলে। আর অশোধিত পরিঘাতটা শেখো, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে অশোধিত পরিঘাত বলে। তাহলে আমরা গাণিতিক গড় এবং গাণিতিক গড় ব্যতীত যে অন্য যে কোনো মান, এই দুইটা টার্ম যে আমরা ব্যবহার করেছি, এই দুইটা টার্মের মাধ্যমে আমরা শোধিত পরিঘাত এবং অশোধিত পরিঘাতের সংজ্ঞাটাও এখন আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে আমরা বলছি, এই যখন এইটা লিখবে তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করব না, তখন এটা বাদ দেব, বাকি সব ঠিক থাকবে। এইখানে এসে লিখবো শোধিত পরিঘাত বলে, পরিঘাত তো লেখা আছে, শোধিত আমরা লাগাবো। আর যখন আমরা অশোধিত লিখবো তখন আমরা এইটা লিখবো না, লিখবো গাণিতিক গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট। দেখো, তাহলে পরিঘাতের সংজ্ঞা থেকেই আমরা দুইটা সংজ্ঞা আলাদা করতে পারি, একটা হলো শোধিত পরিঘাত আর একটা হলো অশোধিত পরিঘাত। দেখো, তাহলে শোধিত পরিঘাতের সংজ্ঞাটা বোঝো। এখন আমরা সূত্রটা লিখে দিয়েছি, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে পরিঘাত পাওয়া যায় তাকে আমরা শোধিত বলি। আর চলকের প্রতিটি মান হতে এ বিয়োগ করে আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে পরিঘাত পাওয়া যায়। তবে দেখো, এখন বলতে পারছো এক্স বার এবং এ ব্যবহারের কারণে পার্থক্য হবে না? অফকোর্স, এটাকে আমরা প্রাইম দিয়ে চিহ্নিত করি, অশোধিত, ওই পার্থক্যটুকু বোঝানোর জন্য। এখন চলক থেকে যদি গড় বিয়োগ হয়, পাওয়ার বোঝাবে কততম। দেখো, এইটা এই সাফিক্স আর এই পাওয়ার একই। দেখো, টু একটা নিচে বসে আর একটা উপরে বসে, পার্থক্য হলো নিচে বসলে বলে তম আর উপরে বসলে টি। এটা কিন্তু একটি মান এ, একটি মান কততম মান? দ্বিতীয়তম, কোন তত্ত্ব সারির দ্বিতীয়তম মান। আর এখানে এ স্কোয়ার মানে এখানে এ নামক মানটি দুইবার ঘটেছে, এ দুইবার আছে, তাই না? তাহলে যখন চলক থেকে গড় বিয়োগ হবে নিশ্চিত করে বলবো শোধিত পরিঘাত। তাহলে শোধিত পরিঘাত নাম হবে কি? পাওয়ার দ্বারা নাম বোঝাবে, কত পাওয়ার? আর, দিস ইকুয়াল টু আর তম। অনুরূপভাবে আমরা যদি চলক থেকে এ বিয়োগ করি অশোধিত পরিঘাত, তার নাম হবে পাওয়ার দ্বারা কততম? আর তম। বুঝছি স্যার? এখন পরিঘাতকে আমরা দুই ভাগে ভাগ করেছি, শোধিত পরিঘাত এবং অশোধিত পরিঘাত।
আর এর মানের উপরে ভিত্তি করে শোধিত পরিজ্ঞাত 4 প্রকার। আর এর মান যদি 1 বসিয়ে 2 বসাই, 3 বসাই, 4 বসাই, তাহলে দেখো সামেশন এক্স মাইনাস এক্স বার পাওয়ার 1 দেওয়া লাগে না, তার আমরা বলছি পাওয়ার বোঝাবে কততম শোধিত পরিজ্ঞাত, পাওয়ার বোঝাবে কততম অশোধিত পরিজ্ঞাত। মনে রাখবে প্রথম শোধিত পরিজ্ঞাতের মান সর্বদাই 0। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো পাওয়ার যখন আমরা 2 বসাবো স্কোয়ার এন, তখন এটাকে আমরা বলি μ2। দিস ইকুয়াল টু বিস্তারের ভাষায় এটাকে বলে ভেদাঙ্ক। যখন আমরা 3 বসাবো এক্স মাইনাস এক্স বার কিউব, তখন পাওয়ার বোঝাবে 3তম। যখন আমরা 4 বসাবো এক্স মাইনাস 4, তখন হবে 4তম। তাহলে আমরা 4টা শোধিত পেয়ে গেলাম। আর এখন অশোধিত অনুরূপভাবে যখন আমরা 1 বসাবো এক্স মাইনাস এ ভাগ এন, এটাকে আমরা বলি প্রথম অশোধিত। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আসে সামেশন এক্স মাইনাস এন এ ভাগ এন। আমরা জানি কোনো ধ্রুবককে সাম দ্বারা গুণ করলে সামের মোট মানটা তার পেছনে বসে। ঠিক এভাবে এক্স ভাগ এন মাইনাস এন এ ভাগ এন দিস ইকুয়াল টু এক্স বার মাইনাস এ। সুতরাং আমরা যদি কোথাও এক্স বার মাইনাস এ দেখি তাহলে আমরা তাকে প্রথম অশোধিত পরিজ্ঞাত বলবো। সামেশন এক্স মাইনাস এ ভাগ এন দেখলো μ1 ডট বসাবো। এটা না দেখে যদি আমরা এক্স বার মাইনাস এ দেখি তাহলে আমরা μ1 ডট বসাবো। দ্বিতীয়টা দেখো 2 বসাবো এক্স মাইনাস এ হোল স্কোয়ার ভাগ এন দিস ইকুয়াল টু μ2 ডট। আমরা যদি 3 বসাই এক্স মাইনাস এ কিউব ভাগ এন দিস ইকুয়াল টু μ3 ডট। যদি আমরা 4 বসাই এক্স মাইনাস এ 4 ভাগ এন দিস ইকুয়াল টু μ4 ডট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4টা শোধিত পরিজ্ঞাত দেখলাম, আমরা 4টে অশোধিত পরিজ্ঞাত দেখলাম। এখন এই সূত্রগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে আর একটু পরিচয় করিয়ে দেব যাতে তোমাদের মধ্যে ভুল না হয়। তাহলে আমরা একটু পরিজ্ঞাত চেনার চেষ্টা করি। এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এ আর এক্স বার মাইনাস এ। দেখো এক্স মাইনাস এক্স বার, এখানে আইটি ব্যবহার করে, যেহেতু তোমরা অঙ্ক করবে তো এই জন্য আইটি আমরা দিচ্ছি না। এক্স মাইনাস এক্স বার শোধিত পরিজ্ঞাতের চেহারা। এক্স মাইনাস এ অর্থাৎ চলক থেকে যদি এক্স বার বিয়োগ হয় তাহলে শোধিত পরিজ্ঞাতের চেহারা, আর এক্স বার থেকে এ যদি বিয়োগ হয় তাহলে অশোধিত পরিজ্ঞাতের চেহারা। আর এক্স বার মাইনাস এ যদি হয় তাহলে অবশ্যই অশোধিত পরিজ্ঞাত। তবে এক্স মাইনাস এক্স বার উপর পাওয়ার দিলে তার নামের পরিবর্তন হবে। এক্স মাইনাস এর উপরে পাওয়ার দিলে তার নামের যখন যে পাওয়ার দিব তখন সে ওই নাম ধারণ করবে, কিন্তু এক্স বার মাইনাস এ এটার উপরে পাওয়ার দিলে সে সংখ্যায় বেড়ে যাবে কিন্তু তার নামের পরিবর্তন হবে না, সে সর্বদাই প্রথম অশোধিত। তাহলে একটু দেখাই দেই। দেখো সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ এন একটা, আরেকটা দেখাই এক্স মাইনাস এক্স বার কিউব ভাগ এন। অনুরূপভাবে আমরা যদি এটা দেখাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার ভাগ এন, আর একটা দেখাই এই কিউব ভাগ এন। এখন এইটা যদি আমরা আর একটু এখানে দেখাই ওই 3 নম্বরটা, তাহলে পার্থক্যটা বোঝানোর জন্যই মূলত আমি চেষ্টা করছি যাতে বুঝতে পারো। দেখো এক্স বার মাইনাস এ স্কোয়ার আর এক্স বার মাইনাস এ কিউব, এখানে সাম বসবে না আর এখানেও সাম বসবে না, যেহেতু এক্স বারও ধ্রুবক এও ধ্রুবক। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটার সাথে সাথে এটা হয়ে গেল μ2।
অনুরূপভাবে এটা হয়ে গেল μ2 ডট, কিন্তু এটা হয়ে গেল μ1 ডট স্কোয়ার। আবার এটা হয়ে গেল পাওয়ারের কারণে μ3, আর এটা হয়ে গেল μ3 ডট, কিন্তু এটা হয়ে গেল μ1 ডট টু দি পাওয়ার কিউব। তাহলে দেখা যায় চলক থেকে যখন গড় মান বিয়োগ হয় তখন পাওয়ার দ্বারা তার নামের পরিবর্তন ঘটানো যায় এবং ঘটে থাকে। কিন্তু আবার চলক থেকে যদি ধ্রুবক বিয়োগ হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার দ্বারা তার নামের পরিবর্তন ঘটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স বার থেকে যখন এ বিয়োগ হয় তখন তার নামের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ ওই মানটা বেড়ে যায়। তাহলে এক্স বার মাইনাস এ সর্বদাই বেড়ে কেন যায়? এক্স বার মাইনাস এ সর্বদাই প্রথম অশোধিত পরিঘাত। নেক্সট আমরা এর মাধ্যমে অঙ্ক করব। আমার ঘন্টা পড়েছে, কবির আমাকে সংকেত দিয়েছে স্যার থেমে যান, আপনার ফুল স্টপ পড়েছে আর নয়। প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, জানি না তুমি আমার কাছ থেকে কতগুলো নিতে পেরেছো বা নেওয়ার চেষ্টা করছো। তো অনেকক্ষণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, নিশ্চয়ই তোমরা বুঝতেও পেরেছো, এবং এই বুঝে থাকলে এই বোঝাটা দীর্ঘদিন তোমাদের মাথায় ধারণ করবে, তাহলে দেখবে তুমি আর কখনো পথ হারাবে না। যদি তুমি না বুঝে মুখস্থ করার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু এলোমেলোভাবে পথ চলার চেষ্টা করবে, যেটা আমি শিক্ষক হিসাবে তোমাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি না। দেখা হবে আবার আগামী সোমবারে, যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকি, সৃষ্টিকর্তা যদি আমাদের উপরে রহমত নাজিল করেন, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সে পর্যন্ত যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো একটু দেখে রাখবে, তাহলে তুমি নিজে একটু ক্লাস করার প্রতি তোমার আগ্রহটা বেড়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের।